মেজর রিটায়ার্ড আখতারুজ্জামান এই ভদ্রলোক আবারও আলোচনায়। এমন কিছু মানুষ সমাজে আপনি পাবেন যারা আলোচনা সমালোচনা, তাদেরকে নিয়ে রসিকতা, বদরসিকতা, কটাক্ষ, ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তনের জন্য এক ধরনের চাঞ্চল্য তৈরি করে নিজেকে প্রাসঙ্গিক রাখা, এই ধরনের কিছু মানুষ সমাজে পাওয়া যাবে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তাকে নিয়ে আলোচনা সমালোচনার কমতি যেমন নাই, তেমনি তিনি নিজেও কখন কাকে নিয়ে সমালোচনা করবেন, কার বিরোধিতা করবেন, কার পক্ষ অবলম্বন করবেন, এই বিষয়টি তিনি নিজেও বোধহয় নিশ্চিত জানেন না। আর যারা আমরা বাইরে থেকে দেখি তারা তো প্রেডিক্ট করতে পারেই না। মেজর রিটায়ার্ড আখতারুজ্জামান এই ভদ্রলোক একজন সাবেক সংসদ সদস্য। তিনি দুবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, 1991 সালে এবং 1996 সালে। এছাড়া তার জীবনের গর্বের সবচেয়ে বড় অংশ হচ্ছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা। তাকে একজন রাজনীতিবিদ বলা যায় এই অর্থে যে তিনি বিএনপির জেলা কমিটির, কিশোরগঞ্জ জেলা কমিটির একসময় সভাপতিও ছিলেন। তিনি বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত হয়েছেন, এটি সম্ভবত একটি বিশ্ব রেকর্ড। 4 বার তিনি বিএনপিতে ফিরে গেছেন। 2022 সালের 20 অক্টোবর সর্বশেষ বহিষ্কার হওয়ার পরে তিনি শত চেষ্টা করেও বিএনপিতে আর ফিরতে পারেননি। এক্ষেত্রে বিএনপির একটি রাজনৈতিক দুর্বলতার কথা নিশ্চয়ই আলোচিত হতে পারে। সেটি হলো একজন ভদ্রলোক যিনি একাধিকবার 4 বার বহিষ্কৃত হন, এই 4 বার তাকে আবার ফেরত নেওয়া হয়েছে, এটি নিশ্চয়ই বিএনপির জন্য একটি সমালোচনার বিষয়। তিনি নিজের দলকে ছাড়েন না সমালোচনা করতে। তিনি তার নেত্রী বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে কথা বলেন, তিনি তারেক রহমান সম্পর্কে বিকৃত মন্তব্য করেন। সেই ভদ্রলোক 4 বার বহিষ্কৃত হয়ে 4 বার বিএনপি ফিরে যাওয়া, এই শক্তির উৎস কোথায়, এটি নিশ্চয়ই সমালোচনা হতে পারে। সর্বশেষ তিনি 5ম বারের মতো বহিষ্কার হওয়ার পরে তিনি অনেক চেষ্টা করেও বিএনপিতে আর ফিরতে পারেননি। বিএনপিতে হালে পানি না পেয়ে তিনি অত্যন্ত চাঞ্চল্যের জন্ম দিয়েছেন। তিনি চরম বিপরীত একটি রাজনৈতিক অবস্থান, একজন মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তো বটেই। যেই রাজনৈতিক দলটি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা এবং বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করার জন্য যারা প্রতিষ্ঠিত নাম, সেই জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন মেজর রিটায়ার্ড আখতারুজ্জামান। এটি নিশ্চয়ই এটিকে অনেকে চমক বলবেন, আবার কেউ কেউ নিশ্চয়ই এটিকে রাজনৈতিক দেউলিয়াত্বও বলতে পারেন। চমক দুই দিক থেকেই, যেমন মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন, এটি একটা চমক। আবার জামাতে ইসলামী মেজর আখতারুজ্জামানের মতো এমন একজন আনপ্রেডিক্টেবল লোক, তাকে তারা দলে নিয়েছেন, এটি নিশ্চয়ই একটি চমক। আবার মেজর আখতারুজ্জামান একটি রাজনৈতিক দল থেকে 5 বার বহিষ্কৃত হওয়ার পরে তিনি আরেকটি রাজনৈতিক দলে স্থান পান, এটি নিশ্চয়ই একটা দেউলিয়াত্ব। আবার একজন বীর মুক্তিযোদ্ধা প্রায় জীবনের পরিণত বয়সে এসে একটা চরম বিপরীত অবস্থানে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসাবে পরিচিত এবং প্রতিষ্ঠিত সেই জামাত ইসলামী তিনি যোগ দেন, এটিকেও অনেকে দেউলিয়াত্ব বিবেচনা করতে পারেন। তিনি গত 13 ডিসেম্বর জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেন। আখতারুজ্জামান জামাতে যোগদানের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা ধরনের আলোচনা। আর একটি পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে তারা বলছেন যে ডবল হ্যাট্রিক করা হলো না মেজর আখতারুজ্জামান, এই অর্থে যে তিনি 5 বার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, আর একবার যদি তিনি বিএনপি থেকে বহিষ্কার হতেন তাহলে তো নিশ্চয়ই ডবল হ্যাট্রিক লাভ করতেন। এক্ষেত্রে মানে খুবই উল্লেখযোগ্য, এই ভদ্রলোক তো আজকে আলোচিত সমালোচিত না, অনেক দিন থেকেই। তিনি আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজে শেখ হাসিনার প্রশংসা করতে যে বলেছিলেন যে দুর্গার 10 হাতের মতো একা তিনি 10 হাতে সমস্ত কিছু সামলাচ্ছেন। এ ধরনের কথা তিনি আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সম্ভবত শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তিনি বলেছিলেন, যার কারণে সর্বশেষ বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরে তিনি চেষ্টা করেও বিএনপিতে আর যোগদান করতে পারেননি। তিনি 2023 সালের 8 জুন হঠাৎ করে পতিত স্বৈরাচার যিনি শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং সে সময় সাক্ষাতের কারণে তিনি ব্যাপক সমালোচনায় এসেছিলেন।
তিনি নিজে জানিয়েছিলেন 150 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেতে তিনি ওই সাক্ষাৎ করেছিলেন শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি আবার এভাবেই বলেছিলেন, আমাকে 70 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এমন উদারতা আর কে দেখাতে পারে। এটি হচ্ছে আখতারুজ্জামানের সেই সময় মন্তব্য। সেই ব্যক্তি বিএনপিতে জায়গা পাবেন না, খুবই স্বাভাবিক, কিন্তু তিনি জায়গা পেলেন জামাত ইসলামীতে। অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধিতা করায় জামাত এক ধরনের ইমেজ সংকট, এটি জামাতের একেবারে পার্মানেন্ট একটি পোশাক। সেই পোশাকটি খুলে একটু অন্য ধরনের পোশাক পরার একটা দীর্ঘ আগ্রহ জামাতের আছে। সে কারণে তারা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আখতারুজ্জামানকে দলে নিয়ে হয়তো এই কথা প্রমাণ করার একটা ব্যর্থ চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান এখন এরকম। এর মধ্যে তারা আরেকটি চাঞ্চল্য সৃষ্টি করেছেন, সেটিও আমরা অবশ্য অনেকে জানি। তারা একজন হিন্দু প্রার্থী দিয়েছেন খুলনা 1 আসনে। সেই হিন্দু প্রার্থীর বাড়ি অবশ্য খুলনা 5 আসনে, যেখানে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার নির্বাচন করছেন, এবং সেখানে তিনি জামাত ইসলামী হিন্দু শাখার সভাপতি। অথচ তাকে মনোনয়ন দেওয়া হলো পাশের আরেকটি আসনে। মানে এক ঢিলে 2 পাখি মারার মতো গোলাম পরোয়ার হিন্দুদের ভোট নেওয়ার জন্য কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়ে তিনি চমক দেখালেন এবং হিন্দুদের কাছে আস্থাভাজন হওয়ার চেষ্টা করলেন। আবার পার্শ্ববর্তী যে আসনটি খুলনা 1 বটিয়াঘাটা দাকো, সেটিও মোটামুটি হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস বেশি। সেখানে তিনি হয়তো ওখান থেকে লাভ করার চেষ্টা করলেন যে কৃষ্ণনন্দীকে জামাত মনোনয়ন দিলে সেখানকার হিন্দুরা ঝাঁপিয়ে পড়ে জামাত ইসলামীতে ভোট দেবে। এই এক ঢিলে 2 পাখি মারা এটি কৌশল হতে পারে, কিন্তু এটি রাজনৈতিক সততা এবং নৈতিকতার প্রশ্ন। এর বিচারে কতখানি সিদ্ধ, নিশ্চয়ই সে প্রশ্ন উঠবে। জামাত আল্লাহর আইন কায়েম করতে চায়, সৎ লোকের শাসন কায়েম করতে চায়, তারা কোরআনের বিধিবিধান চালু করতে চায়। কৃষ্ণনন্দীকে দিয়ে সেই আল্লাহর আইন, কোরআনের বিধান এগুলো চালু করা কতটুকু সম্ভব, নিশ্চয়ই এই প্রশ্ন জনগণ করছে। পাশাপাশি তা দাঁড়িপাল্লায় ভোট দিলে, জামাত ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে বেহেশতের যাওয়ার পথ সহজ হবে বা জান্নাতের টিকিট কনফার্ম হবে। তো কৃষ্ণনন্দীকে কোন বিবেচনায় জান্নাতে নেওয়া যাবে, নিশ্চয়ই জামাত ইসলামীর নেতৃবৃন্দের কাছে এই প্রশ্ন জনগণ করতেই পারে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে জামাত। তারাই মুক্তিযুদ্ধকে তাদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য হয়তো আখতারুজ্জামানকে তারা এই দলে নিয়েছে, যিনি শেখ হাসিনার প্রশংসা করছেন, শেখ হাসিনার আনুকূল্য লাভের জন্য তার সরকারের সময় তিনি চেষ্টা করছিলেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা জুলাই যোদ্ধা, তাদেরকে তিনি রাজাকারের বাচ্চা হিসেবে অভিহিত করেছিলেন। অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন। সাংবাদিক সাইফুর রহমান সাগরের উপস্থাপনায় ইউটিউব চ্যানেল ফেস দ্য পিপুলের এক টক শোতে অংশ নেন মেজর আখতারুজ্জামান। আলোচনায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব। আলোচনার এক পর্যায়ে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্রসঙ্গে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থাৎ আখতারুজ্জামান বলেন, রাজাকারদের আন্দোলন হচ্ছে এটা, রাজাকাররাই আন্দোলন করতেছে, এটা আন্দোলন কি মুক্তিযোদ্ধারা করতেছে? রাজাকারের ফ্যামিলিরা করতেছে। সমস্ত রাজাকার যুদ্ধ অপরাধী, জামাত এটাতে ইনভলভ, এর বাইরে কেউ কি আছে? এক পর্যায়ে সঞ্চালক রাজাকার প্রসঙ্গটি আবার টেনে জানতে চান, আজ যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের সন্তান? জবাবে আখতারুজ্জামান জোর দিয়ে বলেন 100% তারা মুক্তিযুদ্ধ বিরোধী। সঞ্চালক পাল্টা এর পক্ষে প্রমাণ চাইলে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি তাদের পারিবারিক ঐতিহ্য দেখেন, তারা রাজাকারের সন্তান, আপনি খোঁজ নিয়ে দেখেন না। অর্থাৎ শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন রাজাকারের সন্তান, এবং তা নিয়ে আমরা আন্দোলনের নতুন মাত্রাও দেখেছিলাম, সেই কথার প্রতিধ্বনি আখতারুজ্জামানের কণ্ঠে সেদিন ঝাঁঝালোভাবে শোনা গিয়েছিল। এর আগে ওই সময় 1 আগস্ট সরকারের নির্বাহী আদেশে যখন সন্ত্রাস দমন আইনের 18 ধারায় জামাত ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যখন নিষিদ্ধ হয়, সেই নিষিদ্ধকে তিনি তার পক্ষে তিনি সোচ্চার ছিলেন। ডয়চে ভেলেকে তিনি একটি সাক্ষাৎকার দেন। সেই প্রতিবেদনে দেখা যায় তিনি বলছেন, এই দলটাকে নিষিদ্ধ করার দরকার ছিল অনেক আগেই, এবার তারা যে তাণ্ডব চালিয়েছে সে কারণে হয়তো সরকার এখন মনে করছে এটা করা প্রয়োজন। যাই হোক,
কাজটি ভালো হয়েছে। সেই নিষিদ্ধ জামাতকে নিষিদ্ধ করার জন্য যিনি দাবি তুলছিলেন এবং অনেক আগে করা উচিত ছিল, কাজটি করা ভালো হয়েছে, সেই জামাতের আস্তানায় খুঁটি গাড়লেন সেই বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। কি বলবেন? অনন্ত জলিল নাম করে বাংলা সিনেমার একজন নায়ক আছে। বাংলা সিনেমাকে অনেকে থার্ড ক্লাস বলেন, নায়কদেরকেও থার্ড ক্লাস বলেন, সেটা ভিন্ন বিষয়। সেই অনন্ত জলিল একটা ডায়লগ ছিল, খুব তরুণদের কাছে দেখেছি জনপ্রিয়, যে সব অসম্ভবকে সম্ভব করতে পারে অনন্ত জলিল। তো আমরা দেখলাম সব অসম্ভবকে সম্ভব করতে পারে মেজর আখতারুজ্জামান, এবং তিনি যে দলে যোগ দিলেন সেই জামাত ইসলামীও সব অসম্ভবকে তারা সম্ভব করতে পারে। এই যে আখতারুজ্জামান যে সমস্ত কথা বলেছিলেন ওই সময়, সেগুলো এখন নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেগুলো শেয়ার করছেন, মন্তব্য করছেন, রসিকতা করছেন। এক্ষেত্রে রাশেদ খান, যিনি ওই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক, গণ অধিকার পরিষদের সেক্রেটারি, তিনি ওই টকশোতে উপস্থিত থেকে মেজর আখতারুজ্জামান কর্তৃক খুবই আক্রান্ত হয়েছিলেন। তিনি এই সম্প্রতি জামাতে যোগ দেওয়ার পরে তিনি তার একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন আমাকে রাজাকার বলেছিল এক টকশোতে। আমার ব্যাকগ্রাউন্ড খুঁজলেই নাকি পাওয়া যাবে সব কিছু। শেখ হাসিনা যে কথা বলছিল সেই একই কথা বলছিল এই নব্য জামাত নেতা। রাশেদ খান আরও প্রশ্ন রাখেন, তাহলে কি শেখ হাসিনাও জামাতে জায়গা পাবে? অবাক হয়নি, ব্যথিত হয়েছি। আমি মনে করি জামাতের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে জামাত শিবিরের অনেক নেতাকর্মীও আহত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য সমাজের নিকৃষ্ট মানুষদের দলে জায়গা দেওয়া জুলাই গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। এই গাদ্দারকে জামাত দলে রাখে নাকি বাদ দেয় সেটি দেখার অপেক্ষায়। এটি হচ্ছে রাশেদ খানের প্রতিক্রিয়া। তো যেমন পত্রিকাগুলো যেভাবে শিরোনাম করেছে, অনেক শিরোনাম, তার মধ্যে বাংলা স্ট্রিম শিরোনাম করেছে আন্দোলনকারীদের রাজাকার বলেছিলেন সদ্য জামাতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। ইনকলাব শিরোনাম করেছে জান্নাতের টিকিটের প্রত্যাশায় জামাতে আখতারুজ্জামান। তারা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। মূলত তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আখতারুজ্জামানকে নিয়ে যে সমালোচনা, তার প্রেক্ষিতেই এই রিপোর্টটি করেছে। এছাড়া তিনি যে কথাগুলো বলে চাঞ্চল্য তৈরি করছেন, তিনি বলছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করিনি। এটি জামাতে যোগ দেওয়ার পরে প্রতিক্রিয়া হিসেবে তিনি বলছেন। তিনি বলেন, জামাত দেশদ্রোহী কোনো দল নয়, জামাতে ইসলামী একটি দেশপ্রেমিক দল। জামাতে ইসলামী মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং এটা তাদের গঠনতন্ত্র যে আছে সেখানেও স্পষ্টভাবে লেখা আছে। শনিবার একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি এরকম কথা বলছিলেন। জামাতের পক্ষ থেকে যেভাবে জানানো হয় যে তিনি জামাতে যোগ দিয়েছেন অফিসিয়ালি, সেটি হলো জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎকারের পরে তিনি যোগ দেন। জামাতের ইসলামের নীতি আদর্শ, দেশপ্রেমে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয়ে তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। মানে কি বলা যায় আর কি, এই মানে রসিকতার তো শেষ থাকতে হয়। একটা জামাতের যোগদান সম্পর্কে জামাত ইসলামী অফিসিয়ালি যাই বলুন না কেন, মেজর আখতার কিন্তু যোগদানের পরে তিনি আবার ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন, তারেক রহমান বলেছেন জামাত লাখ লাখ লোক মেরেছে, তার এই বক্তব্যের জন্য আমি জামাতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী, তাদের পাশে থাকা দরকার। এই মেজর আখতারুজ্জামানকে নিয়ে আপনি কি বলবেন সেটা আপনি নিজেও অনেক সময় স্থির করতে পারবেন না। তিনি সর্বশেষ যেটি বলেছেন, শুকরিয়া যে জামাত আমাকে স্থান দিয়েছে। ভেরি গুড। এই মেজর আখতারুজ্জামান সম্পর্কে তার সঙ্গে ঘনিষ্ঠ একজন, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি একটি মিডিয়ায় বলেছেন যে মেজর আখতারুজ্জামান বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত হয়েছেন। তিনি 4 বার বিএনপিতে ফিরে জায়গা পেয়েছেন। মূলত টকশোতে তার লাগামহীন কথা, এটি তার জন্য বিপজ্জনক এবং তিনি যে দল ওন করেন তাদের জন্যও বিপজ্জনক। এই কথার প্রেক্ষিতে তিনি আরও বলেছেন যে বিএনপি 4 বার যদিও মেজর আখতারুজ্জামানকে ক্ষমা করে দলে নিয়েছে, খুব শীঘ্র তিনি টকশোতে জামাত সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন, কথা বলবেন এবং তিনি কী ধরনের বিড়ম্বনায় জামাতকে ফেলবেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। একই সাথে বলা বাহুল্য যে বিএনপি 4 বার ক্ষমা করলেও জামাত তাকে ক্ষমা করবেন
একাধিকবার, এটি মনে করারও কোনো কারণ নাই। এই গতকালই একটি টক শোতে তিনি অংশগ্রহণ করেছিলেন, সেখানে তিনি আবারও একইভাবে উল্লেখ করেছেন যে তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরছেন। টকশোর হোস্টের এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, লিখে রাখেন তিনি ফিরছেন না। এবং মেজর আখতারুজ্জামান সম্প্রতি যে কাজটি করেছে সে কারণে হয়তো বিএনপির নেতাকর্মী সমর্থকরা তাকে কখনোই ক্ষমা করতে পারবেন না। তিনি খুব নিশ্চিতভাবে কনফিডেন্টলি বলেছেন বেগম জিয়া বেঁচে নাই, বেগম জিয়া মারা গেছে। জীবিত বেগম জিয়াকে মেরে ফেলার মতো নিষ্ঠুর আচরণ যিনি করেন, নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীরা তাকে আর কখনোই ক্ষমা করতে সম্মত হবেন না। এখন দেখার বিষয় হলো যে জামাত ইসলামী তিনি যোগ দিলেন, জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী এই পোশাকটি খুলে মুক্তিযুদ্ধকে স্থান দিতে পারে এরকম একটি পোশাক পরার চেষ্টা করছেন মেজর আখতারুজ্জামানকে দলে নিয়ে। সেই পোশাকটি কতক্ষণ জামাত ইসলামী গায়ে রাখতে পারে এটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। মেজর আখতারুজ্জামান একটি আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারের লোক। তিনি বিএনপিতে একাধিকবার সুযোগ পেয়েও অ্যাডজাস্ট করতে পারেননি। আমরা দেখার অপেক্ষায় থাকলাম তিনি জামাত ইসলামীতে কতক্ষণ থাকতে পারেন অথবা জামাত ইসলামী কতক্ষণ তাকে ধারণ করতে পারেন। ধন্যবাদ।